মহানবীর জীবনাদর্শই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। ভারত 2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে, দাবি মার্কিন বাণিজ্য মন্ত্রীর। গাজা সিটির প্রায় 40% দখলের দাবি ইসরায়েলের। এবং মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট স্ত্রী রুকুজ্জোর। আমন্ত্রণ বেলা 11টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ করলে আজকের এই দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেয়া এক বাণীতে এ মন্তব্য করেন তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম, অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী ও রাসূল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন উল্লেখ করে এই উপলক্ষে প্রধান উপদেষ্টা দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন, সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরও সুসংহত হোক। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। উচ্চ আদালত মোড় থেকে শাহবাগ বিজয় সরণি হয়ে বিমানবন্দর পর্যন্ত বুয়েটের কারিগরি সহায়তায় 22টি নতুন মোড়ে ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হচ্ছে। 7টি মোড়ে সিগন্যাল স্থাপন শেষে পরীক্ষামূলকভাবে চালু হলেও দেখা দিয়েছে ত্রুটি। ভরসা সেই সনাতনী হাতের ইশারা। নতুন বসানো সিগন্যালগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতে গেল রোববার থেকে 2 সপ্তাহের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। তবে শুরুতেই দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যালে বেশ কিছু ত্রুটি ধরা পড়ছে। এসব সমস্যা সমাধানের পর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। এতদিন বিদেশ থেকে আমদানি করে এসব বাতি বসানো হতো। নতুন করে এই সিগন্যাল ব্যবস্থা স্থাপনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ নেতৃত্ব দিচ্ছে। পরামর্শক হিসেবে কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। সিটি কর্পোরেশন হচ্ছে প্রকল্প বাস্তবায়ন অথরিটি, আর পুলিশ এনফোর্সমেন্ট করছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 10-12 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। সকাল 6টায় তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ 88% ছিল। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে 28.2 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার নীরব সকাল হঠাৎই রূপ নিল রাজনৈতিক ঝড়ে। অপ্রত্যাশিত এক ঘটনায় স্তব্ধ পুরো দেশ। বাংলাদেশ পুলিশ আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলের কাছে আবেদন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য, যা রাজনীতির মাঠে অজানা এক মোড়ের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে।
শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। ঢাকার এক অচেনা সকালে হঠাৎই নেমে আসে রাজনৈতিক ঝড়। নীরব রাজধানীর ভেতরেই যেন চলছিল অদৃশ্য এক খেলা। বৃহস্পতিবার দুপুরে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে। ঘটনাটি কোনো সাধারণ প্রক্রিয়া নয়। আইন শৃঙ্খলা বাহিনীর এক শীর্ষ সূত্র জানায়, চলমান দুর্নীতি তদন্তের গোপন নথি থেকেই উঠে এসেছে কয়েকটি অস্বস্তিকর প্রমাণ। সেই নথি এখন কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। ইন্টারপোলের সদর দপ্তরে পৌঁছানো এই আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে আর্থিক অনিয়ম, অর্থ পাচার আর ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ কোনো সাবেক রাষ্ট্রপ্রধান ও তার প্রত্যক্ষ উত্তরাধিকারীর বিরুদ্ধে রেড নোটিশ আবেদন করা অত্যন্ত বিরল ঘটনা। রাত নামতেই ঢাকার রাজনৈতিক অঙ্গন হয়ে ওঠে উত্তপ্ত। রাজনৈতিক দলগুলো দাবি করছে এটি আইনের শাসন প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ। অপরদিকে আওয়ামী ঘেঁষা দলগুলোর ভেতর থেকে শোনা যাচ্ছে ফিসফাস, এটি নাকি রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। এই রহস্যের জট কবে খুলবে তা কেউ জানে না, তবে নিশ্চিতভাবে বলা যায় রেড নোটিশের এই আবেদন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অমোচনীয় অধ্যায় হয়ে থাকবে। তুষার ইসলাম, জাগো নিউজ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং মরদেহে আগুন দেওয়ার ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানালো অন্তর্বর্তীকালীন সরকার। এই অমানবিক ও জঘন্য কাজ মানুষের মূল্যবোধ, আইন এবং ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মূল কাঠামোর ওপর সরাসরি আঘাত বলে সরকার এক বিবৃতিতে জানায়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারি বিবৃতির বরাত দিয়ে জানান, এ ধরনের বর্বরোচিত কাজ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে রাহুল ও মনির নামে দুজন গুলিবিদ্ধ হন। শুক্রবার রাত 8:45টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করতে যান। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজনের ডান হাতে ও একজনের বাম হাতে গুলি লাগে। ঢামেকের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এর আগে এদিন সন্ধ্যা 7টার পরপর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়। পরে 7:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটায় আবারও দেখা মিলল বিশাল আকৃতির দুই কোরাল, যার একটির ওজন 27 কেজি, অন্যটির 17। শুক্রবার সকালে কুয়াকাটা মাছ বাজারে মাছ দুটি আনা হয়। শুক্রবার এলাকা থেকে কিনে গাজী ফিশের স্বত্বাধিকারী মোহাম্মদ বশির গাজী মাছ দুটি বিক্রির জন্য ঢাকায় পাঠানোর কথা জানান। মাছ দুটি বাজারে নিয়ে এলে হইচই পড়ে যায়। পরে 1500 টাকা কেজি দরে নিলামে বিক্রি হয়। এতে মাছ দুটি 66,000 টাকায় বিক্রি হয়। এর মধ্যে 27 কেজি ওজনের মাছটি 40,500 ও 17 কেজি ওজনটির 25,500 টাকায় বিক্রি হয়। ব্যবসায়ীরা জানান, বিশাল আকৃতির এই মাছ সাধারণত পর্যটকরা বেশি কিনে থাকেন। সচরাচর আসলে রকমের মাছ পাওয়া যায় না, তো আজকে সকালে এই মাছ দুটো কুয়াকাটা আড়তে আসে, সেখান থেকে গাজী ফিশের বশির ভাই হচ্ছে এই মাছ দুইটা কিনে নেয়। দুইটা মাছের একটা ওজন হচ্ছে 27 কেজি আর একটা 17 কেজি। দুইটায় দাম আসছে 66,000 টাকার মতো। 15 টাকা কেজি পড়ছে পার কেজি। তো এখন এই মাছ দুটি আমাদের কুয়াকাটা এই যে বশির ভাই গাজী ফিশে বর্তমানে আছে। আর আসলে সাধারণত এরকমের বড় মাছ আমরা সবসময় দেখি না, তো যারা জেলে বাইরে ধরছে ওনারা খুব খুশি, আর আমরা তো কিনতে পেরে আমাদের ভালো লাগছে, আমাদের মার্কেটে এত বড় মাছ কেনা বেচা হইতেছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটির প্রায় 40% এলাকা দখলে নেয়ার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার গাজার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম এই নগরীর একাধিক সুউচ্চ ভবন ধ্বংস করে দেয় ইসরায়েলি সেনারা। সেগুলোর মধ্যে একটি 12 তলা ও একটি 5 তলা ভবন রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, তারা এখন গাজা নগরীর 40% নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলি হামলা শুরুর আগে এই নগরীতে প্রায় 10 লাখ মানুষ বসবাস করতেন। গত মাসের শুরুর দিকে গাজা নগরীর পুরোপুরি দখলের ঘোষণা দেয় ইসরায়েল। ঘোষণার কিছুদিনের মধ্যে প্রায় 40 বর্গ কিলোমিটার নগরীর উপকণ্ঠে বিমান ও গোলা হামলা শুরু করেন ইসরায়েলি সেনারা। তারা ধীরে ধীরে নগরীর কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকেন। এই পরিস্থিতিতে শুক্রবার বোমা হামলা চালিয়ে নগরীর দ্য ম্যানেজমেন্ট অফ মুস্তাহা টাওয়ার গুঁড়িয়ে দেয় ইসরায়েল। ভবনটিতে অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলায় অনেকে হতাহত হয়েছেন। ভারতের ওপর শুল্ক ইস্যুতে 2 মাসের মধ্যে দিল্লি ক্ষমা চাইবে এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির টেবিলে ফিরবে বলে মন্তব্য করলেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটকেন। শনিবার মার্কিন বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 1-2 মাসের মধ্যেই ভারত টেবিলে আসবে, সরি বলবে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার চেষ্টা করবে। লুটকিন সতর্ক করে বলেন, যদি ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে তাদের রপ্তানি পণ্যে 50% পর্যন্ত শুল্ক দিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়া ভারতের সরকারের দৃঢ় অবস্থান মূলত লোক দেখানো, তবে শেষ পর্যন্ত দেশটির ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির দাবি তুলবেনি। ভারতকে লক্ষ্য করে তিনি বলেন, তারা বাজার খুলতে চায় না, রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চায় না, আবার ব্রিক্সের অংশ হয়েও থাকতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রকে ডলারকে সমর্থন করতে হবে, নইলে 50% শুল্ক দিতে হবে। ভারতের রাশিয়ান তেল কেনার বিষয়েও লুটকিন সমালোচনা করেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটা খেলেই ফেললেন লিওনেল মেসি। এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে দলকে জয় উপহার দিয়ে আর্জেন্টিনা ভক্তদের কাছ থেকে বিদায় নিয়েছেন এই মহাতারকা। বিদায় বেলায় তিনিও ভেসেছেন আবেগে। আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সেরা এই খেলোয়াড়কে বিদায় দিতে প্রস্তুতি নিয়ে এসেছিলেন ভক্তরাও। ম্যাচের পুরোটা সময় জুড়েই মেসিকে উৎসর্গ করে গান গেয়েছেন তারা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে 80,000-এর বেশি দর্শক এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। ম্যাচের আগে সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেন মেসি। জাতীয় সঙ্গীতের সময় আবেগে চোখে জল এসে যায় তার। ম্যাচ শেষে আরও একবার আবেগ আপ্লুত হয়ে পড়েন মেসি। এরপর হাত নেড়ে দর্শকদের বিদায় জানান এই ফুটবল জাদুকর। মেসির এই বিদায়ের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তার স্ত্রী
আন্তোনেল্লা রুকুজ্জো। ইনস্টাগ্রামে রুকুজ্জো লেখেন, আমি তোমার জন্য গর্বিত, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অর্জনে যা তুমি ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছ। তোমার এই পথ চলায় তোমার সঙ্গে থাকতে পেরে আমরা সৌভাগ্যবান। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মহানবীর জীবনাদর্শই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে। ভারত 2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে, দাবি মার্কিন বাণিজ্য মন্ত্রীর। গাজা সিটির প্রায় 40% দখলের দাবি ইসরায়েলের। এবং মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট স্ত্রী রুকুজ্জোর। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।